নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। নমস্কার বন্ধুগণ, চলে এসেছি আজকে 30th মে এজেন্ডা। 1 জিএসটি কাউন্সিল মিটিং হাইলাইটস, 2 ইম্প্যাক্ট অফ জিএসটি কাউন্সিল মিটিং, 3 আরবিআই ওয়ার্নস অফ স্টক মার্কেট বাবল, বিজনেস টুডেতে বেরিয়েছে, 4 স্টকস টু ফোকাস অন, 5 আপডেটস পোস্টেড অন এফবি পেজ। জানেন লাস্ট 1 থেকে 1.5 মাস ধরে আমি ডিফারেন্ট কোম্পানির রেজাল্ট অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আসছি। তো ভাবলাম আজকের এপিসোডটায় আমরা যে কোনো রকম রেজাল্ট নিয়ে অ্যানালিসিস করছি না, জাস্ট দেখে নিই জিএসটি কাউন্সিল মিটিংয়ে কী হয়েছে, তার হাইলাইটস কী এবং তাতে কী ইম্প্যাক্ট হতে পারে, আর আরবিআই যে ওয়ার্নিংটা দিয়েছে স্টক মার্কেট বাবল নিয়ে সেটার কী ইম্প্যাক্ট হতে পারে, এবং এখন স্টক মার্কেটে কোন কোন জায়গায় ইনভেস্ট করা যায় সেফলি সেটাও আমরা দেখে নেব। চলে এসেছি আজকের ফার্স্ট টপিকটায়, জিএসটি কাউন্সিল মিটিং হাইলাইটস। টু প্রোভাইড রিলিফ টু স্মল ট্যাক্স পেয়ার্স অ্যান্ড অ্যামনেস্টি স্কিম হ্যাজ বিন রেকমেন্ডেড ফর রিডিউসিং লেট ফি, এফএম সেড, মানে নির্মলা সীতারামন বলেছে এই কথাটা। দিস মুভ উইল হেল্প অ্যাপ্রক্স 89% অফ স্মল বিজনেসম্যান হু পে জিএসটি অ্যাজ আ লেট ফি ফর ফাইলিং জিএসটি, জিএসটিআর 1 অ্যান্ড জিএসটিআর 3B ইজ রিডিউসড। তো বলে রাখি, কোনো রকম জিএসটি কিন্তু কমানো হয়নি, জিএসটি যা ছিল তা দিতে হবে, শুধু লেট ফিটা কমানো হয়েছে। যারা যারা জিএসটিআর 1 আর জিএসটিআর 3B ফাইল করে তারা যে আগে লেট ফিস দিত সেই তুলনায় একটু কম দিতে হবে এখন। তো এর জন্য একটা অ্যামনেস্টি স্কিম নিয়ে এসছে ফাইন্যান্স মিনিস্টার। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিএসটি কাউন্সিল এক্সেম্পটেড ডিউটি অন ইম্পোর্ট অফ অ্যামফোটেরিসিন বি মেডিসিন ইউজড ফর ট্রিটমেন্ট অফ ব্ল্যাক ফাঙ্গাস। তো আপনারা জানেন যে ব্ল্যাক ফাঙ্গাসটা এখন অনেক স্টেটে কিন্তু অনেকগুলো কেস দেখা দিচ্ছে, তাই অনেক স্টেটই কিন্তু এখন এই ওষুধটা আলাদা করে বাইরে থেকে ইম্পোর্ট করছে। তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যামফোটেরিসিন বি এর কিন্তু জিএসটি কাউন্সিল এক্সেম্পট করে দিয়েছে ইম্পোর্ট ডিউটি। দ্য প্যানেল অলসো এক্সটেন্ডেড দ্য এক্সেমশন অন ইম্পোর্টেড কোভিড রিলেটেড সাপ্লাইজ ফর ডোনেশন টিল অগস্ট 31। তো বুঝতেই পারছেন অ্যামফোটেরিসিন বি এর আর কোনো ইম্পোর্ট ডিউটি লাগছে না, তো এটাকে এক্সেম্পট করে দিয়েছে। সুতরাং যেই কোম্পানিগুলো অ্যামফোটেরিসিন বি বানায় সেই কোম্পানিতে আমরা কিছুটা আপসাইড দেখতে পারবো। তো বলে রাখি, অ্যামফোটেরিসিন বি কিন্তু একটা জেনেরিক নেম, তো অনেকগুলো কোম্পানি কিন্তু এই জেনেরিক মেডিসিনটা হয়তো ডিফারেন্ট নামে বানায়। তাছাড়া দেখতে পাচ্ছি এক্সেমশন অন কোভিড রিলেটেড আইটেমস। তো যারা যারা ডোনেট করতে চায় বা যারা যারা ইম্পোর্ট করছে কোভিড রিলেটেড আইটেমসগুলো, সেটার এক্সেমশন ছিল মে মাস পর্যন্ত, সেটা এখন এক্সটেন্ড করে অগাস্ট অবধি করে দেওয়া হয়েছে। তো সেখানেও কোনো রকম ইম্পোর্ট ডিউটি লাগছে না। থার্ড, GST panel decided that the center will borrow rupees 1.58 lakh crore and pass it on to the states as compensation for shortfall in revenue. তো বেসিক্যালি সেন্টার কিন্তু আরও 1.58 লাখ কোটি টাকা ধার করছে ব্যাঙ্কগুলো থেকে, এবং সেই ধারটা কিন্তু স্টেটসদের পাস অন করবে, কারণ তাদের জিএসটি রেভিনিউ এবারে শর্টফল দেখা দিয়েছে, এবং জিএসটি হওয়াতে তাদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতির শর্টফল হিসেবে এইটা সেই স্টেটগুলোকে পাস অন করবে। এবার আমরা চলে এসেছি জিএসটি কাউন্সিল মিটিংয়ের ইম্প্যাক্টে। তো কোন সেক্টরে আমরা কী কী বেনিফিট বা কী কী ডিসঅ্যাডভান্টেজ দেখতে পারি একবার দেখে নিই। ফার্মা কোম্পানিজ ইম্পোর্টিং জেনেরিক মেডিসিন অ্যামফোটেরিসিন বি would be benefited because of exemption on import duty. তো জেনেরিক মেডিসিন আপনারা জানেন অ্যামফোটেরিসিন বি, তো যেই কোম্পানিগুলো এই মেডিসিনটা বানায় বা ইম্পোর্ট করে তারা কিন্তু বেনিফিটেড হবে, কারণ এখন আর কোনো ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে না। টু অটো স্টকস লাইক বাজাজ অটো, হিরো মোটোকর্প, TVS may be under pressure as they were hoping for reduction in GST in two-wheeler segment from 28% to 18%. তো আপনারা জানেন 4-wheeler আর 2-wheeler ওপর কিন্তু সরকার 28% জিএসটি লেভি করে। তো 2-wheeler কোম্পানিরা কিন্তু অনেক দিন ধরেই প্রায় 5-6 মাস ধরেই বলে আসছিল যে তারা চায় যে 28% থেকে তাদের জিএসটি কমিয়ে 18%-এ আনা হোক। এটার জন্য কিছুটা প্রভাব পড়তে পারে, কিন্তু আপনারা জানেন যে ডিফারেন্ট ফার্মা সেক্টর বা যে কোনো সেক্টরই কিন্তু অনেক রকম জিএসটিতে কিছুটা সুবিধা বা ছাড় চায়, কিন্তু সবসময় সেটা করা সম্ভব হয় না। তো এটার জন্য কিছুটা প্রেশার থাকলেও খুব একটা কিছু নাও দেখতে পারেন। 3, the Insurance Regulatory and Development Authority of India মানে IRDAI had requested to reduce GST on health and life insurance from 18% to 5%. তো অনেকটা সেমই দাবি। বুঝতেই পারছেন অটো স্টকগুলো যখন দাবি করেছিল জিএসটি স্ল্যাব কমিয়ে আনার জন্য, সিমিলারলি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হেলথ আর লাইফ ইন্স্যুরেন্সের উপর দাবি করেছিল 18% থেকে জিএসটি কমিয়ে 5%-এ আনা হোক। তো দেখা যাচ্ছে সেরকমও কিন্তু কোনো ডিসিশন এখনো অবধি গভর্নমেন্ট নেয়নি। তাই এসবিআই লাইফ, এইচডিএফসি লাইফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু কিছুটা আমরা রেজিস্ট্যান্স দেখতে পারি। তো এবারে আসছি আরবিআই এর ওয়ার্নিং এর খবরটায়। তো নিউজটা কি আছে? আরবিআই ওয়ার্নস অফ স্টক মার্কেট বাবল, বিজনেস টুডে রিপোর্টেড অন May 28।
আসুন খবরটা একবার দেখে নিই। তো আসুন খবরটা দেখে নিই। তো বিজনেস টুডেতে দেখতে পাচ্ছি আরবিআই ওয়ার্নস অফ স্টক মার্কেট বাবল। তো এটা আপনি শুধু বিজনেস টুডে কেন, সব কটা পেপারই কিন্তু এরকম খবরটা বেরিয়েছে। তো আপনারা যে কোনো পেপার থেকে এই খবরটা পেতে পারেন। তো আমি যেহেতু বিজনেস টুডে ফলো করি তাই আমি এখান থেকেই পড়ছি। কম্পেয়ারিং দ্য PE রেশিও উইথ ইটস হিস্টোরিক্যাল ট্রেন্ড, দ্য আরবিআই সিজ ওভারস্ট্রেচড ভ্যালুয়েশনস. The deviations of the actual PE from its long run trend shows that ratio is overvalued, the central bank believes. তো আপনারা সবাই জানেন আমরা যে এখন লেটেস্ট যে স্টকগুলোতে আপসাইড দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রফিট কিন্তু অতটা বাড়েনি। তাই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি PE রেশিওতে কিন্তু অলরেডি অনেক বাড়তে শুরু করেছে। তো নর্মালি আমরা লাস্ট 10-15 বছর ধরে যা PE রেশিও দেখে থাকি একটা স্টকের, সেই তুলনায় কিন্তু কারেন্ট PE রেশিও প্রায় অনেকটাই বেশি, 20-25% অবধি বেশি। এই জন্য কিন্তু আরবিআই মনে করছে যে কারেন্ট ভ্যালুয়েশনটা কিন্তু অনেকটাই ওভার ভ্যালুড স্টেজে পৌঁছে গেছে। তো এটা একটা কারণ অবশ্যই যে মানুষ এখন স্টক মার্কেটের দিকে আরও বেশি করে ঝুঁকছে। আর তাছাড়া ইন্টারেস্ট রেট জানেন আপনারা পড়তেই থাকছে। সুতরাং এই কারণেই কিন্তু অনেক সাধারণ মানুষ যারা আগে ইনভেস্ট করতো না, এখন কিন্তু তারা স্টক মার্কেটে আসতে শুরু করেছে। তো এটা একটা বড় কারণ যার পেছনে স্টক মার্কেটে আমরা একটা বুল রান দেখতে পাচ্ছি। দ্য আরবিআই সিজ এ বাবল বিল্ডিং ইন দ্য স্টক মার্কেট অ্যাজ প্রাইসেস অফ রিস্কি অ্যাসেটস সার্জড অ্যাক্রস দ্য কান্ট্রিজ টু রেকর্ড হাই লেভেলস ডিউরিং দ্য ইয়ার. The benchmark Sensex is just 1,000 points away from its all-time high hit on February 16. It has risen a whopping 100% from the slump witnessed in March 2020 after COVID-19 lockdown. তো আগের বছর মার্চে যখন বাজারটা পড়ে গেল তখন থেকে কিন্তু কারেন্টলি আমরা 100% বেড়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে সেন্সেক্স অলরেডি। The gains RBI believes have come on the back of unparalleled levels of monetary and fiscal stimulus, positive news around vaccination, and end of uncertainty surrounding US election results. তো বুঝতেই পারছেন আরবিআই মনে করছে এরকম বুল রানের পেছনে তিনটে কারণ হতে পারে। একটা হচ্ছে পজিটিভ নিউজ অ্যারাউন্ড ভ্যাকসিনেশন। আপনারা জানেন ইন্ডিয়া কিন্তু কালকে 20 কোটি ভ্যাকসিনেশন করে ফেলেছে অলরেডি। এবং তাছাড়া US ইলেকশনের আনসার্টেনিটিটাও কিন্তু এখন অনেকটা সলভ হয়ে গেছে। তাছাড়া কিন্তু আরবিআই মনে করছে আনপ্যারালাল লেভেলস অফ মনিটারি আর ফিসকাল স্টিমুলাস দেওয়া হয়েছে ইকোনমিতে, তার জন্য এরকম একটা বুল রান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ইম্প্যাক্ট কি হতে পারে এই খবরটার? দ্য স্মল অ্যান্ড মিড ক্যাপস মে বিয়ার দ্য ব্রান্ট অফ এ সেল অফ অ্যাজ ইনভেস্টার্স মে গ্র্যাভিটেট টুয়ার্ড স্টেবল লার্জ ক্যাপ ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস। তো আমি প্রথম দিন থেকেই বলে আসছি আপনারা সবাই কিন্তু লার্জ ক্যাপ আর ফান্ডামেন্টালি স্ট্রং স্টকসের ওপরই বেশি ইনভেস্ট করে রাখুন। তো ইভেন ফার্স্ট আর সেকেন্ড এপিসোডে আমরা সেই কথাটাই বলেছি। টপ 10 স্টকস যেটা আমার পোর্টফোলিওতে সেকেন্ড এপিসোডে বলেছিলাম, সেইটা প্রত্যেকটাই কিন্তু লার্জ ক্যাপ ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস। তো সেগুলোর উপর কিন্তু আপনারা নজর রাখতে পারেন। এই ভিডিওটা শেষে আপনারা এপিসোড 2 এর লিঙ্কটা পেয়ে যাবেন। তো বুঝতেই পাচ্ছেন যখন বড়সড় ঝড় আসে তখন মানুষ কিন্তু শক্ত খুঁটি খোঁজে। তো এখানেও কিন্তু এখানে যখন কোনো রকম বড় রকম একটা ঝড় আসতে পারে স্টক মার্কেটে, আরবিআই ওয়ার্ন করছে, তখন কিন্তু মানুষ সাধারণ স্মল অ্যান্ড মিড ক্যাপ বেচে দিয়ে লার্জ ক্যাপের দিকেই কিন্তু আস্তে আস্তে মুভ করবে। তো এটা কিন্তু আমরা একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। তো এই খবরটা কিন্তু থার্সডে রাত্রিবেলাই চলে এসেছিলো। সুতরাং ফ্রাইডেতে আমরা কি দেখতে পেয়েছি? বিএসসি স্মল ক্যাপে -0.48% ডাউন ছিল, বিএসসি মিড ক্যাপ -0.12% ডাউন ছিল, আর সেন্সেক্স কিন্তু 0.6% আপ ছিল। তো মোটামুটি বুঝতে পারছেন লার্জ ক্যাপগুলো কিন্তু একটু বেড়েছে, স্মল আর মিড ক্যাপ কিন্তু একটু হলেও পড়েছে। সো হোয়াট শুড ইনভেস্টার্স অ্যান্ড ট্রেডার্স ডু নাও? মুভ টু ফান্ডামেন্টালি স্ট্রং স্টকস উইথ গ্রোথ পোটেন্সিয়াল, টু book profits whenever possible and keep a contingency fund to invest. তো মোটামুটি যেখানে যেখানে প্রফিট বুক করতে পারছেন বুক করে নিন, এবং একটা কন্টিনজেন্সি ফান্ড মানে একটা কিছুটা টাকা আপনি তুলে রাখুন, পরবর্তীকালে যদি কোনো কারেকশন হয় তাহলে আপনারা কিন্তু আবার ইনভেস্ট করতে পারবেন। এবারে চলে আসছি স্টকস টু ফোকাস অনে। তো প্রথমেই দেখতে পাচ্ছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো আপনারা জানেন শুক্রবার দিন কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হট করে অনেকটা বেড়ে উঠেছে, প্রায় 5-6% আপসাইড দেখতে পেয়েছি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ফার্স্ট পয়েন্টটা কি? দ্য স্টক হ্যাজ সিন ফ্রেশ ব্রেকআউট আফটার কনসোলিডেটিং বিটুইন 1900 and 2000 ফর লাস্ট 4 to 5 months। তো আপনারা জানেন লাস্ট 4 থেকে 5 মাসে কিন্তু রিলায়েন্স 1900 থেকে 2000 কিংবা 2050-এর মধ্যে ঘোরাফেরা করছিল। তো শুক্রবার দিন কিন্তু আমরা দেখলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2100 প্রায় ক্রস করে গেছিল, কিন্তু আবার ক্লোজ করেছে কিছুটা কমে 2090-এর কাছাকাছি। তো তাছাড়া আমরা দেখতে পাচ্ছি জেফারিস কিন্তু বলেছে মিনিমাম টার্গেট অফ 2580 ইন শর্ট টার্ম। তো তাছাড়াও কিন্তু আমি বলেছিলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর এয়ারটেলের ওপর আপনারা একটু নজর রাখুন, কারণ 5G রোল আউট কিন্তু আমরা 2022-এর ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখতে পারবো। সুতরাং তার দৌলতে কিন্তু দুটোতেই আমরা ভালো রকম আপসাইড পেতে পারি। সেই এপিসোডের লিঙ্কটা এই ভিডিও শেষে আমরা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন আরেকবার। টু
L&T. So this stock has also been consolidating around 1325 and 1420, even though government has prepared a huge national infrastructure pipeline of 102 lakh crore in 5 years. তো গভর্নমেন্ট যদিও ইনফ্রাস্ট্রাকচারে খুবই পুশ করছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে L&T কিন্তু 1325 থেকে 1420 মধ্যেই ঘোরাফেরা করছিল লাস্ট 4-5 মাস ধরে। তো আমরা কিন্তু এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি L&T সেই লেভেলটা ছাড়িয়ে দিয়ে 1480 কাছাকাছি চলে এসছে। তো মর্গান স্ট্যানলি কিন্তু বলেছে যে 1816 অবধি L&T যেতে পারে। মর্গান স্ট্যানলি হ্যাজ রেজ টার্গেট টু 1816। নর্মালি টার্গেটগুলো কিন্তু 1 ইয়ারের মধ্যে টার্গেট থাকে। 3 SBI, তো আপনারা জানেন আমি চ্যানেলেই বলেছি SBI এর কিন্তু খুবই ভালো রেজাল্ট হয়েছে এবং এটা খুব ভালো আপসাইড কিন্তু আমরা আশা করছি SBI এর কাছ থেকে। তো অল মেজর ব্রোকারেজ হাউসেস লাইক CLSA, জিওজিৎ, শেয়ার খান হ্যাজ রেজ টার্গেট অফ SBI টু অ্যাবাভ 460 অ্যান্ড আপ টু 650। তো মোটামুটি সব বড় বড় ব্রোকারেজ হাউসই কিন্তু SBI এর টার্গেট বাড়িয়ে দিয়ে 460 থেকে 650-এর মধ্যে রেখেছে। তো মোটামুটি 20% থেকে প্রায় 50% অবধি আমরা আপসাইড দেখতে পারি SBI-তে। তো মোটামুটি এই তিনটেই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং লার্জ ক্যাপ স্টকস। তো এই তিনটের ওপর একটুখানি নজর রাখুন। চাইলে স্মল ক্যাপ আর মিড ক্যাপ থেকে কিছু বেছে দিয়ে এই তিনটে স্টকের ওপর কিন্তু আপনারা ইনভেস্ট করতেই পারেন। এই তিনটে স্টক কিন্তু আমি ডিসক্লেমার দিয়ে রাখছি আমার কাছেও অনেক ভারী মাত্রায় আছে। এবার আমরা চলে এসেছি আপডেটস পোস্টেড অন FB পেজে। তো ওয়ান কি দেখতে পাচ্ছি, ডোমেস্টিক ভ্যাকসিনস মে বি চিপার ডিউ টু লোয়ার ট্যাক্স, GST কাউন্সিল মিট আন্ডার ওয়ে, পোস্টেড অন 28 মে 2021। তো এটা আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজ stock.onki-তে। তো সেখানে কিন্তু আমি বলেছিলাম GST কাউন্সিল মিট চলছে, তো ডোমেস্টিক ভ্যাকসিন কিন্তু কিছুটা চিপার হতে পারে, ট্যাক্স কমাতে পারে, কিন্তু এরকম কিন্তু কোনো খবর আমরা পাইনি। GST কাউন্সিল কিন্তু এরকম কোনো রকম ট্যাক্স কমায়নি ডোমেস্টিক ভ্যাকসিনের ওপর। 2, Modi government planning stimulus package, bulls might take charge, keep an eye on IRCTC, hotels, airlines and restaurants। তো আপনারা জানেন মোদি গভর্নমেন্ট কিন্তু প্ল্যান করছে একটা স্টিমুলাস প্যাকেজের জন্য। তো এটা কিন্তু এখনো কোনো পাকাপাকি খবর নয়, এখনো রিউমার স্টেটে রয়েছে। তো আপনারা জানেন যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে IRCTC, হোটেল, এয়ারলাইন্স কিংবা রেস্টুরেন্টস যারা একটু মার খেয়েছে তাদের জন্য কিছুটা সুরাহা দিতে পারে। তো এটা কিন্তু এখনো কোনো পাকাপাকি খবর নয়, সুতরাং আমরা কিন্তু বলতে পারছি না কবে দেবে বা আদৌ দেবে কিনা। তো এই খবরটাও কিন্তু পোস্ট করেছিলাম 28 মেতে। 3 নম্বর দেখতে পাচ্ছি সান ফার্মা পোস্ট ডিসঅ্যাপয়েন্টিং Q4 রেজাল্টস, মিসেস এস্টিমেটস। এটা আমি পোস্ট করেছি 27 মেতে এবং তারপরে শুক্রবার দিন কিন্তু আমরা দেখতে পেয়েছি সান ফার্মাতে 670 অব্দি প্রাইস চলে এসেছিল এবং আমি কিন্তু পার্সোনালি 670-তে বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করেছি। তো আমার যেহেতু আগে সানফার্মা ছিল আমি কিন্তু আমার অ্যাভারেজ কমিয়ে নিয়েছি। তো এরকম একটা Q4 ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে সানফার্মার, তার দৌলতে কিন্তু সানফার্মাতে কিছুটা ডাউনসাইড আমরা দেখতে পেয়েছি। 4, RBI warns of a bubble in Indian stock market, পোস্টেড অন 27 মে। তো এই খবরটা তো অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, সুতরাং এটা নিয়ে আমি আর আলাদা করে কিছু বলছি না। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে এই ভিডিওটা দেখার জন্য। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর তাছাড়া stock.onki-তে কিন্তু আপনারা নজর রাখবেনই, কারণ সেখানে কিন্তু আমি রিয়েল টাইম আপডেটস দিতে থাকি।